গতকাল থেকে সোনা নিয়ে অনেক নড়াচড়া চলছে বাংলাদেশ। আই মিন সোনা পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। স্যার ইউনূসের সোনা নিয়ে টানা যায়। আই মিন মানে স্বর্ণ আরকি। স্বর্ণ পাওয়া যাচ্ছে কোথায় না কোন লকারে। যে লকারে আবার আগে স্বর্ণ পায় নাই, সেই লকারেই এখন আবার স্বর্ণ খুঁজে পাচ্ছে, তাও আবার ৭-৮০০ ভরি বা তারও বেশি। তবে এগুলির মধ্যে কিছু ব্যাপার আছে। যে ব্যাপারগুলি নিয়ে একটু কথা বলার দরকার ছিল। সো শুরু করার আগে একটু রিকোয়েস্ট ছিল যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমার ফেসবুক এবং টুইটার আইডি সবগুলিতেই লাইক, ফলো, হোয়াটএভার ইউ ক্যান করে রাখবেন, কারণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসেন এবার পয়েন্টে আসি। সো পয়েন্টটা হচ্ছে সোনা না, পয়েন্টটা হচ্ছে আসলে গতকাল ঢাকায় আগুন লেগেছে এক জায়গায়, রাইট? একটা বস্তি পুরা পুড়ে গেছে এবং আরও অনেক কিছু, সাথে অনেকগুলি মানুষ খোলা আকাশের নিচে, অনেক মানুষের সব মানে সহায় সম্পত্তি যা ছিল সবই চলে গেছে। তো এই বস্তিতে আগুন লাগার আগে তার সেদিন সকালবেলা এবং তার কিছুদিন আগে কয়েকটা ঘটনা ঘটেছিল। প্রথম যে ঘটনাটা ঘটেছিল, কোনো একজন স্যার ইউনূসের খুব কাছের লোক একটা নিউজ পেপারে এসেছিল যে প্রেশার দিচ্ছে যে ওই বস্তির ওই জায়গাটাতে একটা হাইটেক পার্ক করতে হবে। এরপরে দ্বিতীয় ঘটনা যেটা, মাঝখানে হয়তো আরও কিছু ঘটেছে যেগুলো আমাদের চোখে পড়ে নাই, কিন্তু দ্বিতীয় ঘটনা যেটা, সেটা যেদিন আগুন লেগেছে, যেদিন রাতে সন্ধ্যায় আগুন লেগেছে, সেদিন সকালবেলা বা দিনের বেলা একটা টিভি চ্যানেলে একটা রিপোর্ট দেখিয়েছিল যে ওই বস্তি, ওখানে আগে পানি ছিল, ঝিল ছিল, কিন্তু এখন বস্তি হয়ে গেছে, পরিবেশ খারাপ হয়ে গেছে, এনভায়রনমেন্টের প্রবলেম, এখানে এই হওয়ার কথা ওই হওয়ার কথা, কিন্তু হতে পারছে না, এই যে জায়গাটা দখল করে আছে, এরকম একটা প্রতিবেদন একটা টিভি চ্যানেলে দেখানো হয়েছিল, যেগুলি অলরেডি আপনারা দেখেছেন। আমিও বিভিন্ন পেজে এই সমস্ত ইনফরমেশনগুলি যারা শেয়ার করেছে তাদেরগুলি আমি আমার ফেসবুকের পেজে শেয়ার করেছিলাম। এরপরে সেদিন সন্ধ্যায়, রাতের বেলা এই বস্তিতে আগুন লেগে গেল। দাও দাও করে আগুন লেগেছে একেবারে। এবং আগুন লাগার সাথে সাথে কিন্তু ফায়ার ব্রিগেড আসছে কিন্তু ১-১.৫ ঘন্টা বা ২ ঘন্টা পরে। অর্থাৎ আগুনটাকে ভালো মতো লাগতে দিতে হবে, সব কিছু পুড়তে হবে। এরপর ধরেন বাংলা সিনেমার মতো পুলিশ যেরকম সবার শেষে আসে, সেরকম ফায়ার ব্রিগেডও সবার শেষে আসছে, যখন সব কিছু তছনছ হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। সো মূলত ঘটনাটা হয়েছে, আগুন এমনি এমনি লাগে নাই, কেউ না কেউ তো লাগিয়েছে। সেই আগুন লাগার পরে সবকিছু যখন পুড়ে শেষ হয়ে গেছে, তখন দুর্ঘটনা, অঘটন, এগুলো নিয়ে অনেক কিছু যাচ্ছে, কিন্তু অনেক কিছু ফাঁস হয়ে গেছে। যেহেতু এই স্যার ইউনূসের মতো পলিটিক্যালি ইম্যাচিওর পাবলিক, সাথে তার যে অ্যালাইসগুলি আছে, যে জঙ্গিগুলি আছে, এরাও তো ইম্যাচিওর পলিটিক্যালি, এরা যে নাটকটা করে এই কাজটাকে এক্সিকিউট করতে চেয়েছিল, সেই নাটকটা ফাঁস হয়ে গেছে। ফাঁস হয়ে যাওয়ার কারণে তাদের এখন একটা নতুন ড্রামা দরকার ছিল। এখন ড্রামা কি পায়, শেষমেশ খুঁজে বাইর করলো সভানেত্রী শেখ হাসিনার সেই পুরানো লকার, যেই লকার আগে যখন ২-৩ মাস আগে খোলা হয়েছিল তখন কিছুই পায় নাই, কিন্তু নতুন করে ২-৩ মাস পরে যখন সেই লকার আবার খোলা হলো, সেখানে ৮৫০ ভরি বা ৭৫০ ভরি স্বর্ণালঙ্কার পেল, তারপরে পেল, এফডিআর পেল, এই পেল, টাকা পেল, কত নাটক। আমি তো বলি যে ওই লকারের মধ্যে কোনো ইউনূসের সোনা পাওয়া গেছে কিনা, বা ইউনূসের সোনা ওখানে ঢুকাই দিছে কিনা, মানে ইউনূসের সোনা বলতে, স্যার ইউনূসের সোনা বলতে আমি স্যার ইউনূসের স্বর্ণের কথা বলছি আর কি, যে স্যার ইউনূস কিছু সোনা নিয়ে, কিছু স্বর্ণ নিয়ে ওই লকারের মধ্যে ঢুকিয়ে একটা নিউজ বের করলেন যে দেখো, আমরা এখানে শেখ হাসিনার লকারের মধ্যে স্বর্ণ পেয়েছি। তো এই সমস্ত ড্রামাগুলি, এই সমস্ত নাটকগুলি আসলে টু ইম্যাচিওর। মানে এমন নাটক কেন করেন আপনারা, যে নাটক শুরু হওয়ার আগেই মানুষ বুঝে যায় যে এটা অ্যাকচুয়ালি নাটক। আপনারা না পারেন অভিনয় করতে, আবার না পারেন বলতে, মানে রিয়েলি অ্যাক্টিং করতে, মানে রিয়েলি করতে, রিয়েল যেটা সেটা দেখাতে। না আপনারা অভিনেতা হইতে পারলেন, না আপনারা নেতা হইতে পারলেন, না আপনারা দেশ নেতা হইতে পারলেন, কিছুই হইতে পারলেন না। মাঝখান দিয়ে পড়ে সঙের মতো যে সমস্ত উল্টাপাল্টা নাটকগুলি করেন, লাভ কি হচ্ছে? পাবলিককে এত গাধা মনে করার তো কোনো কারণ নাই, এত বেকুব মনে করার তো কোনো কারণ নাই, তাই না? হয় একটা বলার চেষ্টা করেন, একটা করান, একটা আবার দেখান আরেকটা। হোয়াট দ্য হেল ম্যান! আর তাছাড়াও এই যে সোনার নাটক, হ্যাঁ, স্যার ইউনূসের সোনা দিয়ে যে নাটকটা আপনারা করলেন, এই নাটক দিয়ে লাভটা কি হইল? বরঞ্চ পাবলিকের কাছে আপনারা আরও বেশি এক্সপোজড হয়ে গেল। আগে তো এমনিতেই আপনারা এক্সপোজড, জঙ্গি, রেডিক্যালস, সন্ত্রাসী, চোর, বাটপার, দেশবিরোধী,
স্বাধীনতার বিপক্ষের শক্তিকে আপনাদের সাথে ধারে কাছে রেখে অলরেডি আপনারা পুরো বাংলাদেশের মানুষের কাছে ভিলেন হয়ে গেছেন। স্যার ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে পুরো একটা দেশের মানুষের কাছে কত 17, 18, 20 কোটি মানুষ, তার মেজরিটির কাছে একজন ভিলেন, ইউজলেস একজন মানুষ। পলিটিক্যালি ম্যাচিউর হলে যা হয় আর কি। আপনারা বাংলাদেশে রাজনীতি করছেন, আপনারা বাংলাদেশে ক্ষমতা নিয়ে বসে আছেন, বাট পলিটিক্যাল ম্যাচুরিটিতে আপনাদের সাইজ এতটুকু। আপনারা জানেনও না কে কিভাবে আপনাদেরকে খেলে দিবে, আপনারা নিজেরাই নিজেদেরকে কিভাবে খেলে দিচ্ছেন। দিন পর পর নাটক করেন, পোর্ট দিয়ে দিলেন, চিটাগং পোর্ট 10, 20 বা 30 বছরের জন্য দিয়ে দিলেন। এমন একটা চুক্তি করলেন, চুক্তিটাও এখন দেখাতে পারছেন না। সবচেয়ে বড় কথা যে পোর্ট যে বিদেশি কোম্পানির হাতে তুলে দিলেন বা যে দেশের হাতে তুলে দিলেন, সেটা কোনো স্বচ্ছতার মধ্যে করেছেন? করেন নাই। কোনো প্রকিউরমেন্ট আছে? প্রকিউরমেন্টে তো টেন্ডার ডাকতে হয়, রাইট? টেন্ডার ডেকেছেন না। স্যার ইউনূসের পার্সোনাল উইশ এবং পার্সোনাল পিক যাদেরকে দিয়েছেন তাদেরকে, রাইট, হাতে তুলে দিয়েছেন। কোনো পাবলিক ম্যান্ডেট নাই, পাবলিকের কাছ থেকে কোনো পারমিশন দেন নাই। পুরা বাংলাদেশের সবচাইতে লাভজনক যে একটা প্রতিষ্ঠান বন্দর, চট্টগ্রাম বন্দর, এই সমস্ত বন্দরগুলি আপনারা বিদেশিদের হাতে ঠিকই বিক্রি করে দিয়ে। কিন্তু আপনারা এটাও কখনো কি চিন্তা করে দেখেছেন, আপনারা ক্ষমতায় থাকাকালীন সময়ে যদি সেই বন্দরের চুক্তি হঠাৎ করে লিক হয়ে যায় তখন কি করবেন? ভাই, আমাদের ইনবক্স অনেক ডেঞ্জারাস। আমাদের ইনবক্সে কে কি যে কোত্থেকে পাঠায় দেয়, মানে এটা কল্পনা করতে পারবেন না। এবং আমরাও মানে যাওরা কম না, আমরাও সব কিছু সাথে সাথে প্রকাশ করি না, ওয়েট করি কয়েকদিন, কিছুদিন ওয়েট করে এরপরে ধরেন ছাড়ি, যদি কিছু থেকে থাকে আর কি। এরকম ধরেন গত 1-1.5 বছরের ইনবক্সে, ইমেলের ইনবক্সে, গুগল ড্রাইভে, অমুক জায়গায় অমুকভাবে তমুকভাবে, ইভেন ফিজিক্যালি পেন ড্রাইভে কতজন যে কত কিছু দিয়ে গেছে, সব কিছু প্রকাশ করি না, সময়ের জন্য রেখে দিই। কারণ টাইমিং বলে একটা কথা আছে। ওই যে দেখলেন না, একটা খবর কদিন আগে বের হয়েছিল, ছোটোখাটো খবর, মানে আমাকে নিয়ে বের হয়েছিল যে আমাকে নাকি উত্তম মধ্যম দিয়েছে তারেক ভাইয়ের সৈন্যরা এই ফ্রান্সের এই শহরে, রাইট? ওই ভিডিও পাবলিশ করে দিয়েছে। আমি চাইলে অ্যাকচুয়াল ভিডিওগুলি, মানে আসলে কি কাহিনী হয়েছিল এটা ওই দিনই প্রকাশ করতে পারতাম, কিন্তু আমি করি না। আমি মজা নিছি, 3-4 দিন ওয়েট করছি, ভালো মতো ভাইরাল হইতে দিছি, আর আমি নিজেই শেয়ার করে দিছি ভাইরাল হওয়ার জন্য। এরপরে সুন্দর মতো গিয়ে, জায়গা মতো গিয়ে আসল কাহিনীগুলি সবাই দেখাইছি, যে মাফ চাইতেছে, কিছু করতে পারে নাই, আসলে উল্টাটাই হয়েছে, ভয়ে হাত পা ধরা শুরু করে দিছে, অনুনয় বিনয় অ্যান্ড অল দ্যাট। দেখছেন তো, রাইট? মিলিয়ন ভিউজ হয়েছে ভিডিওগুলি। সো এখন কারো মান সম্মান আছে? নাই, থাকার কথাও না। এরা আর কোনোদিন কোনো কিছু করতে পারবে না, কারণ পুলিশ কেস, চারিদিকে পুলিশ কেস, সবার এগেনস্টে পুলিশ কেস হচ্ছে, পুলিশ এখন সামলাচ্ছে, রাইট? আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা সামলায় তারাই সামলাবে এগুলি। এখানে তো সব জায়গায় তো আর মব চলে না, তাই না? সো মবের জম যদি আমরা বিদেশেও হতে পারি, সেই মবের জম আমরা বাংলাদেশেও হতে পারবো, অসুবিধা নেই। জাস্ট টাইমিংয়ের ব্যাপার। সেরকম সময় মতো হয়তো অনেক কিছু সামনে চলে আসবে, তখন আপনারা এগুলি কিভাবে হজম করবেন, আই হ্যাভ নো আইডিয়া। এই যে আপনারা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ভুং ভাং একটা ট্রায়াল করে, উল্টাপাল্টা ট্রায়াল করে দিলেন ফাঁসির রায়, কেউ কি কেয়ার করে? আপনাদের এই রায় বাংলাদেশের মানুষই কেয়ার করে না। আপনাদের এই রায় আপনাদের মানুষজনই কেয়ার করে না। আর যাদেরকে ফাঁসির রায় দিয়েছেন তারা হাসতে হাসতে মনে হয় পেটে ব্যথা ধরে গেছে। ব্যাপারটা অনেকটা এরকম। আমরা তো হাসছি, আমি চিল করতেছি রীতিমতো, কারণ ইউ নো, আই নো, এভরিওয়ান নোস এই সমস্ত ভার্ডিক্টদের কোনো ভ্যালু নাই, এবং এগুলি যে কোনো সময় উল্টা আঘাত করবে, এটা আপনারাও জানেন। তো আপনারা যা করছেন গত 1-1.5 বছরে, আপনারা মনে করছেন যে আপনাদের হাতে ক্ষমতা আছে, এই সুযোগে সব কিছু করে দিয়ে আমরা 1-1.5 বছরের মধ্যে এখান থেকে পালিয়ে যাব, আমরা তো চলেই যাব, আমরা তো সব বিদেশি নাগরিক, আমাদের কিছু হবে না। আপনারা যদি এটা মনে করে থাকেন, ইউ আর রং। দেয়ার আর সো মেনি ওয়েজ যে কখন, মানে কতভাবে যে কত কিছু হইতে পারে আপনাদের কোনো আইডিয়াও নেই। পলিটিক্যালি ম্যাচিওর হলে যেটা হয়, পলিটিক্যালি ম্যাচিউরিটি অনেক ডেঞ্জারাস একটা জিনিস। আপনাদের প্রেস সেক্রেটারি শফিক সাহেব, অনেকে ডাস্টবিন শফিক বলে, সে যা যা করছে, সে যেখানে যেখানে কমিউনিকেট করছে, যাদের সাথে কমিউনিকেট করছে, কি কি করছে তলে তলে, এই সেই জঙ্গি সন্ত্রাসী হতে শুরু করে সবার সাথে সে মানে স্যার ইউনূসের হয়ে নানা পদে নানা জায়গায় নানা কাহিনী করে বেড়াচ্ছে। তারও তো কাহিনী আছে, আছে না?
তারও কাছের মানুষজন আছে যারা তাকে দেখতে পারে না, যারা জঙ্গিদের দেখতে পারে না। তারা ঠিকই স্ক্রিনশট পাঠায় দেয়, ভয়েস রেকর্ড পাঠায় দেয়, ইমেইলের কপি পাঠায় দেয়, ভিডিও পাঠায় দেয়। এভাবে কোনো একটা মিটিংয়ে চুরি করে এরকম পকেটের মধ্যে মোবাইল রেখে ভিডিও করতেছে, ওইটাও পাঠায় দেয় কে কী বলতেছে না বলতেছে। হ্যাঁ, আমি বলতে পারেন যে এগুলি কোথায়, সামনে কিছু কিছু তো আসে, পাচ্ছেন নিশ্চয়। আর অনেক কিছু আছে হয়তো টাইম মতো আসতেও পারে, এটা হয়তো এখনও টাইমিং না। কারণ একটা জিনিস কি, পলিটিক্যালি যদি ম্যাচিওর হতে হয়, আমি তো পলিটিশিয়ানস না, বাট অনেক মানে পড়ালেখা করে বা সবার টিয়ে দেখে আমি যতটুকু বুঝি হোয়াট ইজ পলিটিক্যাল ম্যাচিউরিটি। পলিটিক্যাল ম্যাচিউরিটি হলো এমন একটা জিনিস যেটা হচ্ছে সঠিক সময়ে সঠিক জিনিসটা ব্যবহার করা, আর ততক্ষণ পর্যন্ত সব কিছু জমানো। এই যে স্যার ইউনূসের সোনা নিয়ে আপনারা যে নাটকটা করলেন, স্যার ইউনূসের সোনাই তো পরে খুঁজে পাওয়া যাবে না, স্বর্ণই তো পরে খুঁজে পাওয়া যাবে না আর, তাই না? এগুলি তো সবই হাস্যকর। আর যদি বাই এনি চান্স ওই সমস্ত স্বর্ণালঙ্কার পেয়েই থাকেন 850 ভরি, আমার তো মনে হয় সভানেত্রী শেখ হাসিনা আপা বলেছেন অলরেডি যে এগুলি ওই যে বস্তিতে মানুষজনের বাড়িঘর পুড়িয়ে গেছে এগুলি বিক্রি করে তাদেরকে দিয়ে দেন যদি তার হয়ে থাকে। সো পলিটিক্যাল ম্যাচুরিটি ইউসি। এখন আপনারা নিজেদের ফাঁদে নিজেরাই পড়ে গেলেন, নিজেদের সোনাই স্বর্ণই নিজেরা হাতে ধরে বসে আছেন, কোনো কিছু করার নাই। ভবিষ্যতে এরকম ধরা সোনা নিয়ে আবারও 1000 বার ধরা খাবেন। পায়ের নিচে অলরেডি মাটি নাই, সামনে মাটি তো দূরের কথা, পানিও থাকবে না, কাদাও থাকবে না, হয়তো গোবর থাকতে পারে। সেই গোবরে আপনারা নিজেরাই গড়াগড়ি করবেন। আপনাদের আন্তর্জাতিক বন্ধুদের কথা বলছেন, লোকালি কিছু ফ্রেন্ড ছিল আপনাদের বিভিন্ন এমবেসি বা সংস্থা থেকে, তারাও কিন্তু এখন একে একে চলে যাচ্ছে। ইউএনের হুমা খান, গ্রেন লুইস, আপনাদের কনস্পিরেটর এই জুলাই আগস্টের কাহিনীতে, তারা কিন্তু অলরেডি বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে, অলরেডি সেইং গুড বাই। তারা যাওয়ার পরে হয়তো তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি ভবিষ্যতে আসলেও আসতে পারে, কিন্তু যারা আসবে তারা কিন্তু আপনাদের বন্ধু হবে না, এটা নিশ্চিত থাকতে পারেন। কারণ তারা অলরেডি বুঝে গেছে যদি আপনাদের সাথে তারা বন্ধুত্ব করে তাদের কেরিয়ার শেষ, তাদের লাইফে যে পরিমাণ সম্মান আর্ন করেছে সেটাও শেষ। একই কথা যাচ্ছে বিভিন্ন দেশের অ্যাম্বাসেডারদের জন্য। অনেক দেশের অ্যাম্বাসেডার এখন লিভ করছে, তাদের সময় চেঞ্জ হচ্ছে, নতুন অ্যাম্বাসেডার আসবেন, নতুনভাবে পোস্টিংয়ে জয়েন করবেন। এই যারা যারা আসবেন তারা আপনাদের বন্ধু হবে না আর, কারণ তারা অলরেডি দেখে আসছে এবং তাদের দেশের বসদের সাথে কথা বলে আসছে আপনাদের ব্যাপারে তাদের কি স্ট্যান্স হবে, এবং ভবিষ্যতে এগুলি আরও অনেক বেশি বোল্ড। সো এই সমস্ত ইম্যাচিওর নাটক বন্ধ করেন। করাইল বস্তি বা যে বস্তিটা পুড়েছে এটা আপনারা ইচ্ছাকৃতভাবে পুড়িয়েছেন যাতে এখানে হাইটেক পার্ক করা হয়, জায়গাটা খালি করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো ওই জায়গায় বেশিরভাগ মানুষই আওয়ামী লীগের ভোটার। আপনারা অ্যাকচুয়ালি ভোটারকে ওখান থেকে সরিয়ে দিচ্ছেন, আর কিছু না। কোনো লাভ নাই। আপনাদের যে ইলেকশনের প্ল্যান করেছেন ওটারও কোনো লাভ নাই, জোর করে ইলেকশনও কিছু হবে না আওয়ামী লীগকে ছাড়া। আর যেই ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে আপনারা এখন ফাল পাচ্ছেন জঙ্গিদের হাতে ক্ষমতা দিয়ে, ওইটাও বেশিক্ষণ থাকবে না। কারণ অলরেডি আপনাদের লোকজনরা ডিটেক্টেড হয়ে গেছে জঙ্গি সন্ত্রাসী হিসেবে। আমার কথা না, আমি যেই কথাগুলি এখন বলছি সেটা আজ থেকে, আজই কয় তারিখ, নভেম্বরের 26 তারিখ, রাইট? আজ থেকে ধরেন 15-20 দিন পরে আপনার বন্ধুরাও রিপিট করবে, আমি মোটামুটি এই ব্যাপারে শিওর। এখন রিপিট না করলে আমাদের ব্যাড লাক, যদি রিপিট করে তাহলে আপনাদের ব্যাড লাক। আশা করি বুঝতে পেরেছেন।